এই খ্যাত শোন। জি বলেন। এত কাছে আসছিস কেন? দূরে থাক। বাবারে বাবা, পোশাক থেকে গন্ধ আসছে। এইগুলো শুনে বড় হয়েছি, এই কথাগুলো তেমন গায়ে লাগে না। জি, কী জন্য ডাকলেন সেটা বলেন। এই, তোরা তো তাড়াহুড়ো কিসের রে? জি বলেন। বলেছি না, আমাকে বেশি তাড়াহুড়ো দেখাবি না। ক্যাম্পাস ভর্তি স্টুডেন্টদের সামনে থাপ্পড় খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে বললাম, আমি আপনাদের কি ক্ষতি করেছি বলবেন? কেন আপনারা আমার সাথে এমন করেন? ক্ষতি করেছিস আমাদের সাথে ভর্তি হয়ে। ক্ষতি করেছিস এই কলেজে ভর্তি হয়ে। তোর কি যোগ্যতা আছে আমাদের সাথে পড়ার? যোগ্যতা আছে, তাই তো ভর্তি হতে পেরেছি। আপনাদের মতো বাবার পাওয়ার দেখিয়ে ভর্তি হয়নি। ভিখারির বাচ্চা, তোর তো সাহস কম না? চিনিস তুই আমাকে? তোর এমন অবস্থা করব না যে তুই কল্পনাতেও ভাবতে পারবি না। ইরা, কি হয়েছে? একে মারছো কেন? স্যার, এ আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, যা বলতেই ঘৃণা হচ্ছে। তোমাকে বলতে হবে না, আমি বুঝতে পারছি। তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি। স্যার, আমি কিছুই বলিনি, উনি মিথ্যা বলছেন। আবার মিথ্যা বলছিস? এবার আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি যতই না সত্যি কথা বলি, আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমি যে করি। স্যার, এমন খ্যাতের বাচ্চা খ্যাতদের কেন ভর্তি নেন বলেন তো? এদের জন্য কলেজের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো ভর্তি নিই না, নিচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল স্যারও না যেন কেমন, যাকে না তাকে ভর্তি নিয়ে দিচ্ছে। আমি মাথা নিচু করে সব কিছু শুনছি আর চোখের পানি ঝরাচ্ছি, আর এছাড়া আমার কিছু করারও নেই। ক্লাসের ঘন্টা পড়ে গেল, তাই একে একে সবাই চলে গেল। আমিও ক্লাসের দিকে যেতে লাগলাম। আমি আকাশ, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তিনকুলের কেউ নাই, মা বাবা কেউ দেখিনি। এতিমখানায় বড় হয়েছি, থাকি বস্তিতে একটা ভাঙাচোরা বাড়িতে। ভর্তি হওয়ার 2 মাস হলো। হীরা কেন যে আমার সাথে এমন করে জানে না। আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আচ্ছা, গরিব হয়ে জন্মানো কি অপরাধ? না, গরিবরা কি মানুষ না? ক্লাসে এসে শেষ বেঞ্চে বসে পড়লাম। এটা আমার নির্ধারণ করা বেঞ্চ বলতে পারেন, কারণ এই বেঞ্চে আমি ছাড়া আর কেউ বসে না। ইরা মেয়েটার নামে কি বলবো? 2 মাস থেকে বিনা কারণ ছাড়াই প্রতিটা দিন অপমান করে। তবে ওর সব অপমান গায়ে লাগে না, ওগুলো সহ্য হয়ে গেছে। ক্লাসে স্যার এলো, এসেই বলল, এই, পড়া করে নিয়ে এসেছিস? জি স্যার। তারপর স্যার সবাইকে দাঁড় করিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারপর বললেন, এই প্রশ্নের উত্তর যে যে পারবা তারা তারা বসে যাও। উত্তরটা আমার জানা, তাই বসে পড়লাম। অবাক করার বিষয় হচ্ছে আমি ছাড়া আর কেউ বসেনি, এমনকি ইরাও না। এক বালতি পানিতে তোমাদের ডুবে মরে যাওয়া উচিত। ছোট একটা প্রশ্ন ক্লাসের কেউ পারলো না। স্যার, ক্ষেতটা বসেছে। তাই নাকি? জি স্যার। রাফির কথা শুনে স্যার আমার কাছে এলো, এসে বলল, উত্তর বলো। সুন্দর করে উত্তরটা দিয়ে দিলাম। আমার উত্তর শুনে স্যার সবাইকে উদ্দেশ্য করে বললেন, আকাশের ফা দুয়ে তোমাদের ফানি খাওয়া উচিত। সামান্য ছোট একটি প্রশ্নের উত্তর ক্লাসের একজন ছাড়া কেউ পারলো না। স্যারের কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। সবার এমন অবস্থা দেখে মনে মনে হাসলাম। স্যার আমাকে বসতে বলে চলে গেল। তারপর ক্লাস নিতে শুরু করলো। একে একে সব কয়টা ক্লাস শেষ হলো। বাড়ি যাওয়ার জন্য বই খাতা ঠিক করে যেতে যাব, তখন হীরা আর রাফি কয়েকজন আমার সামনে এসে দাঁড়ালো। বিগাড়ির বাচ্চা ক্ষেত কোথাকার, তখন খুব হাসি পাচ্ছিল তাই না? আমি কখন হাসলাম? যখন স্যার বলছিল তোর পা দিয়ে পানি খাবার কথা তখন। আমি কখন এসেছি? আর সরেন, আমি বাড়ি যাব। তোকে এমন যাওয়াবো না, কখনো বাড়ি যেতে চাইবি না। আমি চুপ করে রইলাম। ইরা আবার বলল, তুই তো লিমিটের ভেতরে থাক। যদি বাড়াবাড়ি করেছিস তাহলে তোর এমন অবস্থা করব না যে তুই কল্পনাতেও ভাবতে পারবি না। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমন কেন করছেন? আবার মুখে মুখে কথা বলছিস? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, সবাই হাসে। আজ অনেক মজা নেওয়া হয়েছে। আজ আর না, আবার আগামীকাল নিব। এখন সব বাসায় চল। সবাই চলে গেল। আমিও বই নিয়ে চলে এলাম। এসে গোসল করে প্যান্ট শার্ট পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে 5 টাকার 1 প্যাকেট বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে মামার দোকানে গেলাম। এটাকে আবার আমার আসল মামা ভাবিয়েন না, ইনি হচ্ছে সরকারি মামা। তাড়াতাড়ি কাজে হাত লাগা। মামা, আমি কাজে মন দিলাম। কাজ শেষ করে খাওয়া দাওয়া করে বাসা চলে এলাম। এসে একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চাল ডাল চাপিয়ে দিলাম। তারপর রান্না শেষ করে খাওয়া দাওয়া করে কলেজে চলে এলাম। কলেজে গেট দিয়ে ঢুকতেই ডাক পড়লো। আমি না শোনার ভান করে অন্য সাইডে চলে এলাম। বন্ধু বান্ধব নেই যে তাদের সাথে আড্ডা দিব, তাই বই খুলে পড়তে লাগলাম। হঠাৎ কেউ এসে বই কেড়ে নিয়ে ফেলে দিল। তারপর আমার শার্টের কলার ধরে উঠিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড়
মেরে দিল। থাপ্পড় দুইটা এত জোরে মারলো যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি ইরা। মারলেন কেন? ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার কথা না শুনে চলে আসার? আমি মাথা নিচু করে আছি, কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি আর বলবো, কিছু বলতে গেলেই আমারই আরো ক্ষতি হবে। ইরা আবারও বলল, বেশি বাড়াবাড়ি করলে না তোর এমন অবস্থা করবো না যে তুই উঠে দাঁড়াতে পারবি না। জি, কি কি জন্য ডাকছিলেন? এই তো তোর সাথে এমন মজা নেওয়ার জন্য। আচ্ছা, আমরা গরিবরা কি মানুষ না? আমার সাথে এমন কেন করছেন? ইমোশনাল ডায়লগ তো বাদ দে। আর আমরা তোদের মানুষ ভাবি না, বুঝলি? আজ খুব একটা মজা পেলাম না। তাহলে একে নিয়ে কি করা যায় তুই? আমি ফোনে গান বাজাচ্ছি আর তুই গানের তালে তালে নাচ। আইডিয়াটা না দারুণ। এই নাচা শুরু কর। আমি নাচ পারি না। তুই নাচবি না অন্য কিছু করব? আপনি যা ইচ্ছা করেন, আমি নাচতে পারবো না। ভেবে বললি তো? আমার কিছু বললাম না, চুপ করে ওখান থেকে চলে এলাম। আমরা কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? তোর কথা না শুনে চলে গেল? প্রিন্সিপাল স্যারের রুমে চল। কেন? গেলেই দেখতে পাবি। আমি ক্লাসরুমে চলে এলাম। নিধি আর ইরা প্রিন্সিপালের রুমে গেল, গিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন? আমাদের ক্লাসের একটা ছেলে আমাকে বাজে বাজে কথা বলেছে আর খারাপ খারাপ প্রস্তাব দিচ্ছে। এই দেখেন, এই সব লিখেছে। কি বলছো এইসব? জি স্যার। তোমরা দাঁড়াও, ওকে এখনই ডাকছি। আমি ক্লাসে বসে আছি, তখন একটা পিয়ন এসে ডাকলো। তাই পিয়নের সাথে প্রিন্সিপাল স্যারের রুমে এলাম। ভেতরে এসে অবাক হলাম, দেখলাম যে ইরার নিধি আছে। আমি আসতেই প্রিন্সিপাল স্যার বলল, বেয়াদব, তোর মা বাবা তোকে কোনো শিক্ষা দেয়নি? আমি কোনো কিছু না বুঝতে পেরে বললাম, জি স্যার, কিছুই বুঝলাম না। স্যার আমার হাতে একটা কাগজ ধরিয়ে বলল, নে এটা পড়। কাগজটা নিয়ে পড়লাম। কাগজ পড়ে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। হীরার দিকে তাকালাম। বেয়াদব, তোর বাসায় মা বোন নেই যে একটা মেয়েকে এইসব লিখেছিস? স্যার, এগুলো আমার হ্যান্ডরাইটিং না। হীরা আপনাকে মিথ্যা কথা বলছে। না স্যার, আমি সত্যি বলছি। প্রমাণ করুন এগুলো আমার হাতে লেখা। তারপর স্যার আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ইরা, প্রমাণ করো। এরা চুপ হয়ে গেল। তখন প্রিন্সিপাল স্যার বলল, কি হলো, প্রমাণ করো। প্রমাণ থাকলে তো প্রমাণ করবে। তোর তো শেষ দেখেই ছাড়বো। আর দাঁড়া, আমি আব্বুকে বলছি, আব্বু তোর ব্যবস্থা করবে। হীরা রেগে চলে গেল। আমি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস করতে শুরু করলাম। বাসা যাওয়ার সময় রাফি আমাকে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম, রাফিও পড়ে গেল। রাফি উঠে আমার শার্টের কলা ধরে উঠিয়ে বলল, ভিখারির বাচ্চা, তোর সাহস কী করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? আমি কোথায় আপনাকে ধাক্কা দিলাম? আপনি তো আমাকে ধাক্কা দিলেন। আবার মুখের উপর কথা বলিস? এই তোর সবাই ইশারাকে মার। রাফির বন্ধুরা আমাকে নিচে ফেলে দিয়ে যে যেভাবে পারলো সেভাবে মারতে শুরু করলো। আমি চুপচাপ মার খেয়ে গেলাম। আমার তো প্রতিবাদ করার ক্ষমতা নেই, আর যদি করতে যাই তাহলে হয়তো আরও মার খেতে হবে। এখন আর মানুষের ভিতরে মানবতা বেঁচে নেই। আমাকে মারছে দেখেও কেউ সাহায্য করতে এলো না। একটু পরে আমাকে ছেড়ে দিল। রাফি ও রাফির বন্ধুরা আমাকে মারা থামালো। তারপর সবাই চলে গেল। শরীরটা অনেক ব্যথা করছে। আমি উঠে আস্তে আস্তে কলেজ থেকে বাইরে এলাম। এসে 5 টাকা দিয়ে একটা গ্যাসের ট্যাবলেট আর একটা ব্যথার ট্যাবলেট নিয়ে বাড়ি চলে এলাম। তারপর সকালে রান্না করা খাবার খেয়ে ওষুধ খেয়ে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠলাম, এখন আর ব্যথা নেই। তারপর নামাজ পড়ে কাজে চলে এলাম। কাজ করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে আসতে নিধি বলল, ইরা, এর তো বেশি কই মাছের প্রাণ। গতকাল এত মার খাওয়ার পরও আজ কলেজে চলে এসেছে। আমিও তো সেটাই দেখছি। এই খ্যাত, এখানে শোন। আমি ওদের কাছে গেলাম। না গেলে হয়তো আবার অপমান করতে পারে বা মারতে পারে। রাফিদের এক ডোজেই কাজ হয়েছে দেখছি। ঠিক বলেছিস, কেমন এক টাকাতেই চলে এসেছে। মাঝে মধ্যে একা এমনভাবে দিতে হবে, তাহলেই ঠিক থাকবে, বুঝছিস? ঠিক বলেছিস, ওকে তো ডাকলাম। একে দিয়ে কি করা যায় বলতো? আমি সেটাই ভাবছি, একে দিয়ে কি করব। আমাদের জুতোগুলোতে ধুলো লেগে আছে, তাই ভাবছি। বুঝতে পেরেছি। এই তোর শার্টটা খুলে আমাদের জুতা পরিষ্কার করে দে। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি শুরু কর। জি। কি বললাম তুই শুনতে পাসনি? আমি পারবো না। আমি চলে আসতে লাগলাম। তখন ইরা আমার শার্ট ধরে টান দিল। ইরা আমার শার্ট টান দিতেই আমি নিচে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়া দেখে আশেপাশে সবাই হাসতে লাগলো। আমার অনেক খারাপ লাগছে। আমি উঠতে ইরা আমাকে থাপ্পড় মারলো। তারপর বলল,
আমার কথা না শুনে চলে যাচ্ছিস? তোর সাহস তো কম না। আমি আপনাদের কি ক্ষতি করেছি বলবেন? কেন আপনারা আমার সাথে এমন করেন? আপনাদের এই অপমানগুলোতে আমার অনেক কষ্ট হয়। তোকে কষ্ট পেতে দেখলে আমার তো ভালোই লাগে। নিধি, তোর কেমন লাগে রে? আমারও অনেক ভালো লাগে। সবাই কিন্তু সবারই আসে। আমার তো মনে হয় না তোর কোনো দিন সময় আসবে। এসব ফালতু স্বপ্ন দেখা বাদ দিয়ে আমাদের জুতা পরিষ্কার করে দে। বাধ্য হয়ে শার্ট করে ওদের জুতা পরিষ্কার করতে রাখলাম। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এত খারাপ লাগছে যে মনে হচ্ছে আমি এখানে গর্ত করে ঢুকে যাই। চোখ মুছে উঠলাম, তারপর শার্ট পরে নিলাম। ইরা আর নিধি হাসছে। ইরা হাসতে হাসতে বলল, এখন যেতে পারিস। আমি মাথা নিচু করে ক্লাসে চলে এলাম। তোর জুতা পরিষ্কার করার দৃশ্যটা না সেই লাগছিল। ক্লাসে সবাই হাসাহাসি করছে, আমি মাথা নিচু করে বসে আছি। একটু পর স্যার এলো। ক্লাস শুরু হলো। একে একে সব ক্লাস শেষ হলো। আমি বাড়ি যাওয়ার সময় ইরা ওর পায়ের সাথে আমার পা বাঁধলো, তাই আমি পড়ে গেলাম। আমি পড়ে গেছি দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। খিরে ভিখারি, তোর চোখ বাসায় রেখেছিস নাকি? পড়লি কিভাবে? আমি কিছু না বলে উঠে আবার হাঁটতে লাগলাম। আমি কিছু বলবো না, কোনো প্রতিবাদও করব না। আমি দেখব আমার সাথে এরা কি কি করে আর কি কি করতে পারে। বিকেলে, আগামীকাল তোকে কাজে আসতে হবে না। কেন মামা, আমি কি কিছু করেছি নাকি? তুই কিছুই করিসনি। তাহলে কাজে আসতে বারণ করছো কেন? আগামীকাল থেকে 2 দিন দোকান বন্ধ থাকবে, তাই তোকে আসতে বারণ করছি। ও, আমি ভাবলাম আমাকে কাজ থেকে বের করে দিচ্ছ। কোথায় যাবে? আমার শ্বশুর বাড়ি, অনেকদিন যাওয়া হয়নি, তাই ভাবছি আগামীকাল গিয়ে 2 দিন থেকে আসবো। ও, ভালোই তো, যাও তাহলে। হুম। কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় ফিরলাম। পরের দিন সকালে কলেজের ভেতর যেতেই ইরা ডাক দিল, তাই গেলাম। গিয়ে বললাম, জি বলেন। তুই তো বেহায়া কেন বলতো? তোকে এত অপমান করি, তাও আমি তোকে একবার ডাকাতেই চলে আসলি। আমি কিছু বুঝি না, শুধু চুপ করে শুনে যাচ্ছি। ইরা আবার বলল, আজ তোকে দিয়ে কি করাবো সেটা খুঁজে পাচ্ছি না। ওকে দিয়ে নাচ করানো যায়। অন্য কিছু করানো যাক। ওদের কথা শুনে মনে হচ্ছে আমি একটা খেলনার পুতুল। আপনারা ভাবেন যে আমাকে নিয়ে কি করবেন? যখন ভাবা শেষ হবে তখন না হয় ডাক দিবেন। যদিও তোর আইডিয়াটা মন্দ নয়, তুই কাছে আয়। অনেকক্ষণ ধরে আমার হাতটা সুসুর করছে। এটা বলে ইরা আমার 2 গালে 2টা থাপ্পড় দিল। আমি অবাক হয়ে দাঁড়ায় থাকলাম। মনে মনে বললাম, যদি কখনো আল্লাহ সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ এগুলোর প্রতিশোধ নিব। এমনভাবে দেখতে দেখতে ইন্টার প্রথম সেমিস্টার পরীক্ষা চলে এলো এবং দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে গেল। এই কয়েক মাসে ইরার অত্যাচার এতটুকু কমেনি, বরং আরও দিন দিন বাড়ছে। আজ পরীক্ষার রেজাল্ট দেবে। রেজাল্টে কি হয়েছে এটা জানার জন্য অনেক এক্সাইট হয়ে আছি। ক্লাসে বসে আছে, তখন স্যার এলো। এসে বলল, আজ তো তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এটা তো সবাই জানো। জি স্যার, জানি। ইরা, দেখবি তুই ফার্স্ট হবি। তুমি কিভাবে জানলে এরাই ফার্স্ট হবে? ভালো স্টুডেন্ট। ও, তাহলে রেজাল্ট শুনে নাও, কে কত পেয়েছো। জি স্যার, আমি শোনার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি স্যার। শেষ থেকে শুরু করব না, প্রথম থেকে শুরু করব। শেষ থেকে শুরু করুন স্যার। ওকে। স্যার শেষ থেকে রেজাল্ট দেওয়া শুরু করলো। যখন 4 নাম্বার এলো তখন স্যার বলল, চতুর্থ হয়েছে রাফি, তৃতীয় হয়েছে নিধি, আর সবাইকে অবাক করে দিয়ে প্রথম স্থান অধিকার করেছে আকাশ, আর দ্বিতীয় ইরা হয়েছে। স্যারের কথা শুনে সবাই আমার দিকে তাকালো আর ইরার হাসি মাখা মুখ চুপসে গেল। স্যার, এই খ্যাত কিভাবে ফার্স্ট হতে পারলো? কোথাও লেখা আছে নাকি যে আকাশ ফার্স্ট হতে পারবে না? স্যার, ও মনে হয় নকল করেছে, তাই ফার্স্ট হয়েছে। নকল না করলে কখনোই ফার্স্ট হতে পারতো না। আকাশ, তুমি সত্যি কি নকল করেছো? না স্যার। ওর কথা বিশ্বাস করছি না। ও নিশ্চিত নকল করে ফার্স্ট হয়েছে। না স্যার, আমি কোনো নকল করিনি। আবার পরীক্ষা হবে। ওকে, তো কবে পরীক্ষা দেবা? স্যার, আজকে আর এখনই। ইরা, তুমি রাজি? ইরা একটু ভাবলো, তারপর বলল, জি স্যার। স্যার ক্লাস থেকে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর প্রশ্নপত্র এবং খাতা নিয়ে এলো। এসে বলল, কয়েকদিন প্রশ্ন আছে তোমার, এগুলো লিখো। ওকে দেন স্যার। স্যার আমাদের দুজনকে প্রশ্নপত্র এবং খাতা দিল। তারপর বলল, লেখা শুরু করো, কেউ কাউকে বলে দেবা না। যদি বলে দিয়েছো তাহলে তার নাম্বার থেকে 5 মার্ক কেটে নেব। 40 মিনিট সময়, নো স্টার্ট।
আমি লিখতে শুরু করলাম। কিছুক্ষণ পর খাতা জমা দিলাম, তাও ইরার আগে। তোমার লেখা শেষ? জি স্যার। যাও তোমার সিটে গিয়ে বসো। আমি আমার সিটে গিয়ে বসলাম। তখন স্যার বলল, ইরা আর 5 মিনিট আছে। এই তো স্যার, হয়ে গেল। একটু পর ইরা স্যারকে খাতা জমা দিল। স্যার খাতা দেখতে লাগলো। কিছুক্ষণ খাতা দেখার পর আমার দিকে তাকালো, তারপর ইরা দিকে তাকালো। ইরা, তুমি 1 মার্কের জন্য আকাশকে পারলে না, এবারও আকাশ ফার্স্ট হলো। আপনি খাতা দেখতে ভুল করেছেন, আবার খাতা দেখেন। আমি ভালো করে খাতা দেখেছি, তাহলে প্রমাণ হয়ে গেল আকাশ কোনো নকল করেনি। স্যার চলে গেল। তারপর আরও 2টা ক্লাস শেষ হলো। এখন ব্রেক টাইম, তাই ক্লাস থেকে বাইরে চলে এলাম। বাইরে বসে আছি, তখন রাফি এবং তার বন্ধুরা আমার কাছে এলো। ওদের দেখে আমি উঠে চলে যেতে লাগলাম। কি রে, আমাদের দেখে উঠে চলে যাচ্ছিস কেন? এমনি কিছু না। ওখান থেকে উঠে এসে একটা ফাঁকা জায়গায় বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর যখন ক্লাসের সময় হলো, তখন ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষে বাড়ি চলে এলাম। পরের দিন কলেজে। তুই আর এই কলেজে পড়তে পারবি না। মানে? তুই কি ছোট বাচ্চা যে আমার কথা বুঝতে পারছিস না? তোকে আজকে টিসি দেওয়ার ব্যবস্থা করছি আমি। না, এমনটা করবেন না। আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? তোকে তো কলেজে ছাড়াই করবো আমি। না না, আমার যে এই কলেজে পড়ার অনেক স্বপ্ন। তোর আবার স্বপ্ন? বাহ, তোরা আবার স্বপ্নও দেখিস। প্লিজ, আপনার কাছে হাত জোর করছি, আমাকে এই কলেজ থেকে বের করে দেবেন না। একটা শর্তে তোকে এখানে রাখতে পারি। জি বলেন। আমি যখন যা বলবো তখন যদি তা করতে পারিস এবং করিস, তাহলে তোকে এখানে রাখবো। জি আমি পারবো। মনে মনে বললাম, আপনি আমাকে অপমান বা থাপ্পড় মারা ছাড়া কি আর করবেন? এখনও করবেন আর আগেও করতেন। সত্যি তো? তোকে যখন যা বলবো তখন তা করতে হবে কিন্তু। জি করব, কিন্তু এই কলেজ থেকে বের করে দিয়েন না প্লিজ। তোদের মতো ভিখারির কথায় বিশ্বাস নেই। আপনারা কেমন বিশ্বস্ত সেটা ভালো করে জানা আছে। কিছু বললি? না। সেটাই তোর জন্য বেটার। আচ্ছা, এখন ছাগলের মতো হয়ে ঘাস খা। এর কথা শুনে ইরা দিকে ভ্রু কুঁচকে তাকালাম। তোকে কি বললাম, শুনতে পাসনি? আপনি এগুলো কি বলছেন? করবি নাকি তোকে টিসি দেওয়ার ব্যবস্থা করব? এইটা যদি করি তাহলে পুরো কলেজের সবাই হাসবে, আর যদি না করি তাহলে কলেজ ছাড়তে হবে। কি করবো কিছুই বুঝতে পারছি না। আল্লাহ, আমি এখন বিপদে পড়লাম। আল্লাহ, তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। আমার কথা তোর কানে যায়নি? কি করবো বুঝতে পারছি না। বাধ্য হয়ে ছাগলের মতো হতে হলো। সবাই আমাকে ঘিরে ধরলো এবং হাসতে লাগলো, আর অনেকেই ভিডিও করতে লাগলো। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। ইরা, তোর ছাগল যে ঘাস খাচ্ছে না। এই, ঘাস খা। ইরার কথা শুনে ঘাসে মুখ দিতে হলো। এবার ওঠ। ইরার কথা শুনে উঠলাম, তারপর চোখ মুছলাম। যখন হাঁটে যাব তখন ছোট লোকের বাচ্চা, আমি তোকে যেতে বলেছি? আমি দাঁড়িয়ে গেলাম। ইরা আবার বলল, এটা তো শুরু, দেখতে থাক তোর সাথে কি কি করি। তুই আমাকে চিনিস না, কেমন আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস। যা এবার। আমি ওখান থেকে সোজা কলেজের ওয়াশরুমে চলে এলাম। এসে কিছুক্ষণ কান্না করে ফ্রেশ হয়ে বের হলাম। আমি হাঁটছি, তখন সবাই আমাকে দেখে হাসছে। আমি মাথা নিচু করে ক্লাসে চলে এলাম। একে একে সব ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে যাওয়ার সময় ইরা বলল, এখন আর কিছু বললাম না। আগামীকাল যদি সময়ে আসবি, যদি দেরি করেছিস না, তাহলে তোকে কি যে করবো আমি নিজেও জানি না। আমি মাথা নিচু করে ক্লাসে চলে এলাম। বিকেলে কাজে যাচ্ছি তখন একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। আমি উঠে তাড়াতাড়ি গালে হাত দিলাম। মেয়েটা উঠলো, তারপর আমার দিকে তাকিয়ে মেয়েটা হাসলো। গালে হাত দিলেন কেন? যদি থাপ্পড় মারেন তাই। আপনাকে কেন মারতে যাব? এই তো আপনার সাথে ধাক্কা লেগে গেছে তাই। এখানে আপনার দোষ নেই, আমি আনমনেই হারছিলাম। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? জি আকাশ। বাই, আমার কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এত তাড়াহুড়া কিসের? আমার নাম তো জেনে যাও। আমি আপনার নাম দিয়ে কি করব? আচ্ছা বলেন, আপনার নাম কি? আমার নাম মাহি। অনেক সুন্দর নাম। আচ্ছা বাই। আমি আর ওখানে না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। 5 মিনিট পর মামার দোকানে চলে এলাম। এসে কাজ করতে লাগলাম। রাতে যাবার সময়, এই নে তোর বেতন। ধন্যবাদ মামা। ধন্যবাদ কিসের জন্য? এটা তোর পরিশ্রমের টাকা। তারপর দোকান থেকে বাড়িতে চলে এলাম। এসে একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে যেতে ইচ্ছে করছে না, শুধু ইরার জন্য। কিন্তু আমাকে তো কলেজে যেতেই হবে।
আমাকে যে অনেক বড় হতে হবে। আস্তে আস্তে কলেজে চলে এলাম। কলেজে আসা মাত্রই ইরা ডাক পড়লো। ইরার কাছে গেলাম। চল ক্যান্টিনে, তোকে আজ খাওয়াবো। তুই ভিখারির বাচ্চাকে খাওয়াবি? চল তাহলে দেখতে পাবি কি করব। এই ভিখারি, চল ইরার সাথে ক্যান্টিনে চলে এলাম। এখানে বস, আমি আসছি। আমি একটা চেয়ারে বসলাম। ইরা কোথায় গিয়ে আবার এলো, এসে বলল, খাওয়ার জন্য রেডি হও। আল্লাহ জানেন আজ আমার কি হবে। একটু পরে একজন কাঁচামরিচ নিয়ে এলো। তখন ইরা বলল, এগুলো খা, যদি না খেয়েছিস তাহলে এর থেকে বড় শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। ইচ্ছে হচ্ছে এখান থেকে উঠে পালাই। কি হলো, খেতে পারছিস না? কোনো উপায় না পেয়ে খেতে লাগলাম। ঝালে ছুটে আমার মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত চলছে, আর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি আর খেতে পারবো না, প্লিজ আমাকে পানি দেন, প্লিজ পানি দেন। সবগুলো খেয়ে শেষ কর। দে, ওর মুখে পানি ঝাপটা দে। একটু পরে দে। ভিখারির বাচ্চা কেমন আমার সাথে পাঙ্গা নিতে এসেছে। কিছুক্ষণ পর ইরা চোখে পানি ঝাপটা দিল। তখন আমার জ্ঞান ফিরল। ঝালে আমার অবস্থা খারাপ। সামনে পানি দেখে খেতে লাগলাম। পানি খাওয়ার পরে ঝাল কমছে না। এদিকে তো আমার অবস্থা খারাপ। তাড়াতাড়ি দোকানে গেলাম মিষ্টি কোনো জিনিস আছে কিনা দেখার জন্য। দেখি মিষ্টি জিনিস আছে, ওগুলো দোকান থেকে নিয়ে খেতে লাগলাম। মিষ্টি খাওয়ার পরে যেন ঝাল কমছে না। আবার পানি খেতে লাগলাম, কিন্তু কোনোভাবেই ঝাল কমছে না। আমার চোখ দিয়ে তো ঝর্ণার মতো পানি বেরিয়ে যাচ্ছে। একটা চেয়ারে বসে পড়লাম। নিধি আর ইরা আমার কাছে এলো এবং হাসতে থাকলো। প্রায় 1 ঘন্টা পর একটু ঝাল কমলো, আর ক্লাস করলাম না। বাড়িতে চলে এলাম। দুপুর থেকে শুরু হলো যাওয়া আসা। আমার এমন অবস্থা হলো যে বিছানা থেকে উঠতেই পারছি না। ঘরে ডায়রিয়া ওষুধ ছিল, ওগুলো 2টা খেলাম। কিছুক্ষণ পর স্বাভাবিক হলো আর জ্বর চলে এলো। জ্বরে শরীর পড়ে যাচ্ছে, এমন অবস্থা যে কিছু করতেও পারছি না। জ্বরের তীব্রতায় জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে এলাম আর আমাকে এখানে কে নিয়ে এলো জানি না। যখন উঠতে যাব তখন কেউ বলল, উঠছিস কেন? শুয়ে থাক। মামার কণ্ঠ শুনে মামার দিকে তাকালাম। তারপর বললাম, আমাকে এখানে কে নিয়ে এলো? তুই আসছিস না দেখে তোর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি তো তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস, তাই আমি তোকে নিয়ে এসেছি। এসব কেমন করে হলো? জানি না কিভাবে এমন হলো। আমার জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমার আবার কি ক্ষতি হলো? আমার জন্য তোমার দোকান বন্ধ হয়ে আছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে? কি শুরু করলি? এখন চুপ করে শুয়ে থাক। কোনো টাকা খরচ হয়নি। আমি চুপ করে শুয়ে আছি, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আচ্ছা, আমি মরে যাই না কেন? কতই তো সবাই রোড অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, কিন্তু আমি মরছি না কেন? এই পৃথিবীতে দেখতে আর ভালো লাগে না। কান্না করছিস কেন? কিছু না, যদি মা বাবা থাকতো তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না। এই কষ্টগুলো সহ্য করতে পারে না। মাঝে মধ্যে বিষ নিয়ে বসে, কিন্তু খেতে পারে না। মামা আমার কথা শুনে আমার দিকে চুপ করে তাকিয়ে আছে। মামা, তুমি বাসায় যাও, তোমার অনেক কাজ থাকতে পারে। আমার কোনো কাজ নেই। মিথ্যা বলছো কেন? তুমি যাও, আমি থাকতে পারবো। আচ্ছা, আমি সকালে আবার আসবো। মামা চলে গেল। আমি চুপ করে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার এলো, এসে বলল, এখন কেমন লাগছে? জি ভালো। আপনি ডাক্তার? এখনো হয়নি, তবে এর উপর ফোর্স চলছে। ও, এখন কত বাজে? 9টা বাজে। ও, তোমার বাসা সবাই কোথায়? আমার কেউ নেই, আমি এতিম। ও, গতকাল তো ভালো ছিল, হঠাৎ এমন হলো কিভাবে? জানি না। আপনি বাসা যাবেন না? আজ রাতে আমার ডিউটি আছে। আমার ভয় করে না। ভয় থাকলে কি ডাক্তার হওয়া যায়? ডাক্তার হতে গেলে সাহস লাগে, বুঝলা? আর আমার সাথে আমার 2জন ফ্রেন্ডও থাকে। ও, আপনার বাসায় কে কে আছেন? আব্বু, আম্মু আর আমি। আমার যদি মা বাবা থাকতো তাহলে কত ভালোই না হতো। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি বাকি রোগীদের দেখে আসি। মাহি মেয়েটা চলে গেল। 10 মিনিট পর আবার এলো। তারপর আমার পাশে একটা টোল টেনে বসলো। তুমি কি ওষুধ খেয়েছো? জি না, খাওয়া হয়নি। ও আচ্ছা, এই নাও, ওষুধ খেয়ে নাও। মাহি মেয়েটা ওষুধ খাইয়ে দিল। তারপর বলল, তুমি কোথায় থাকো? আর লেখাপড়া করো না, কাজ করো? বস্তিতে থাকি, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তাহলে তো তুমি করে বলো, ঠিক আছে। না, মাইন্ড করছো? কিছু মনে করছি না। তুমি ডাক্তার শুনতে ভালোই লাগছে। আর যদি ছোট ভাই মনে করে তুমি করে বলেন তাহলে তো আরো ভালো লাগবে। তাই? হুম। ওকে, আজ থেকে তাহলে আমরা ভাই বোন। তোমার বাসা কোথায়? হাসপাতাল থেকে 1
কিলো গেলেই আমার বাসা। আচ্ছা, তুই আমি রোগী দেখে আসি। আচ্ছা যাও। মাহি আপু বাইরে চলে গেল। একটু পরে আবার এলো, এসে বলল, তোর ঘুম আসছে না? না, তোমার ঘুম আসে নাকি? না, তোর পড়ালেখা কিভাবে চলে? ক্লাসের সময় ক্লাস করি, রাতে আর সকালে ক্লাসের পড়া পড়ি, আর বিকেল থেকে রাত 10টা পর্যন্ত যে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে তার দোকানে কাজ করি। কাজ করে যে টাকা পাই ওটা দিয়েই আমার সব খরচ চলে যায়। তাহলে তো তোর অনেক কষ্টে দিন কাটে রে। একটু একটু, তবে এর থেকে কষ্ট পাই কলেজে। কলেজে আবার কিসের কষ্ট পাস? এমন কিছু না। বল, কেন কষ্ট পাস? এমন কিছু না। আমি না তোর আপু? একেবারে জায়গা মতো আঘাত করেছে। আচ্ছা বলছি, আমাদের ক্লাসে ইরা নামের বড়লোকের অঙ্কের একটা মেয়ে আছে, শুধু আমাকে অপমান করে কষ্ট দেয়। কেন? তুই ওর কি ক্ষতি করেছিস যে তোকে এভাবে কষ্ট দেয়? আমি ওর কোনো কিছুই করিনি। আমি বুঝতে পারি না কেন আমার সাথে এমন করে। ও শুধু একটা কথাই বলে, আমাদের সাথে পড়ার তোর যোগ্যতা নেই। কারণ হিসেবে বলে আমি গরিব খ্যাত, প্রতিদিন থাপ্পড় মারে, আর ওর জন্য আমার এই অবস্থা। কেন? ইরা আবার কি করেছে যে তোর এমন অবস্থা হলো? আজকে আমাকে জোর করে অনেকগুলো কাঁচামরিচ খাইয়েছে। তুই কিছু বলিসনি? আর খেলি কেন? না খেলে বলেছে আমাকে টিসি যাওয়ার ব্যবস্থা করবে, তার জন্য খেতে হয়েছে। প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করতে পারিস না? কিছুই হবে না। আমার মতো গরিবের হয়তো কমপ্লেন করাই হবে, শেষে হয়তো আমার আরো বড় ক্ষতি হবে। এই কলেজ থেকে টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি হয়ে যা। আমার ওই কলেজে পড়ার অনেক দিনের স্বপ্ন, আর ওখান থেকে বেরিয়ে কোথায় ভর্তি হব? আর ভর্তি হতে গেলে যে টাকা লাগবে, আমি সেই টাকা কোথায় পাবো? আমার কথা শুনে মাহি আপু চুপ করে থাকলো। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, সুস্থ হয়নি, তারপর তোকে অন্য কলেজে আমি ভর্তি করাবো। না আপু থাক, কিছু করা লাগবে না। যখনও এগুলো করতে করতে ক্লান্ত হয়ে পড়বে তখন আর এগুলো করবে না। তুই এগুলো কতদিন সহ্য করবি? এগুলো সহ্য করার ক্ষমতা সে ছোটকাল থেকে হয়ে আছে। আচ্ছা, আমি তোর প্রিন্সিপাল স্যারকে বলে দিব। তোমাকে কিছু করতে হবে না। আমি না তোর আপু? এটা বলে তো ভালোই ব্ল্যাকমেল শুরু করলা। আচ্ছা, তুই আমাদের বাসায় থাকবি। আমার কি বাড়ি নেই যে তোমার বাসায় থাকবো? আচ্ছা তুমি ঘুমালে ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা, তুই ঘুমা, আমি আমার বান্ধবীদের সাথে গিয়ে আড্ডা দিই। তুমি কি প্রতিদিন এমনভাবে ডিউটি করো নাকি? মাসে কয়েকটা দিন করে, এগুলো আমরা নিজে থেকেই করি। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ। মাই আপু চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অনেক খেতে পেয়েছে, শরীরে শক্তি নেই যে বাইরে গিয়ে কিছু খাবো, বা কেউ আসে না যে তাকে কিছু খাবার নিয়ে আসার জন্য বলবো। একটু পর নার্স এলো, এসে কলার পাউরুটি দিয়ে গেল। ওগুলো খেয়ে খেতে চালা মেটালাম। তখনই মামা এলো, এসে বলল, তোর কি ফ্রেশ হওয়া লাগবে নাকি? না। তোর জন্য খাবার নিয়ে এসেছি, উঠে খেয়ে নে। তারপর হালকা খেয়ে ওষুধ খেয়ে নিলাম। কিছুক্ষণ পর মামা চলে গেল। 10টার সময় মাহি আপু এলো, এসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছো? ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে। তোমার খাওয়া হয়েছে? হয়েছে। ওষুধ খেয়েছিস? হয়েছে। আচ্ছা আমাকে কবে রিলিজ দেবে? যতক্ষণ না ভালো করে সুস্থ হচ্ছিস ততক্ষণ তোকে রিলিজ করবে না। এখানে একটু ভালো লাগছে না। কিছু করার নেই, তোকে থাকতেই হবে। আচ্ছা এখন বাই, আবার বিকেলে কথা হবে। ওকে। আচ্ছা। মাহি আপু চলে গেল। বিকেলে মাহি আপু এবং দুজন বয়স্ক পুরুষ এবং মহিলা এলো। এটা আমার আব্বু আর এটা আমার আম্মু। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি তোর আপু হলে এই দুইটা কিভাবে তোর আঙ্কেল আন্টি হয়? মাহি আপুর কথা শুনে আপুর দিকে তাকালাম। এভাবে দেখিস কেন? তোর কথা বলাতে আব্বু আম্মু চলে এলো। হঠাৎ চোখ দুটো কি হলো বুঝলাম না, পানি ঝরতে লাগলো। আমার চোখে পানি দেখে আন্টি বলল, কি হলো বাবা, কান্না করছো কেন? কিছু না আন্টি। তাহলে কান্না করছো কেন? মাহি আপু আন্টিকে ইশারা করে থামতে বলল। তারপর আন্টি আমার কাছে এসে বলল, কান্না করিও না। আচ্ছা, তোমার আব্বু আম্মু নেই তো? আজ থেকে আমরাই তোমার আব্বু আম্মু। কি আমাদের ছেলে হবে তো? আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সত্যি আপনারা আমার মা বাবা হবেন? আজকে থেকে আমরা তোমার মা বাবা। আমাদের বাবা মা ডাকতে কোনো সমস্যা হবে না তো? না। কান্না থামাও। আজ থেকে আমরাই তোমার আব্বু আম্মু। আজ থেকে সব দায়িত্ব আমাদের। কি রাজি তো? দেখো পাগল ছেলে, এখনো কান্না করছে। ছেলেদের কান্না করতে হয়? আমি চোখ মুছলাম। তখন আঙ্কেল বললেন,
আইন অনুযায়ী আমার ছেলে হিসেবে নিয়ে নিই? তুমি উকিলের সাথে কথা বলো। আজ থেকে তোর সকল কষ্ট দূর হয়ে গেল, আর আমিও একটা ভাই পেলাম। কত যে খুশি লাগছে। এখন থেকে আমি বলতে পারবো আমরা দুই ভাই বোন। মাহিয়াপুর কথা শুনে আঙ্কেল আন্টি হাসলেন। তারপর আন্টি বললেন, আগে ভাই ভাই করতি, এখন তো পেয়ে গেলি। আচ্ছা, আমি কথা বললে রিলিজ নেওয়ার ব্যবস্থা করছি। ওকে যা। আমি আজ অনেক খুশি। একটু পরে মাহিয়াপু এলো, এসে বলল, চল ভাই বাসায় চল। রিলিজ দিল। এখন চলে যাওয়া যাক। মাহিয়াপু আমাকে বেড থেকে ধরে নামালো। আমি আস্তে আস্তে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। হাসপাতাল থেকে বেরিয়ে দেখলাম অনেক পুলিশ এবং আরও অনেক মানুষজন। আপু, এখানে কি হয়েছে? পুলিশের এত লোকজন কেন? আবু ম্যাজিস্ট্রেট। ও আচ্ছা আপু, যে মামা আমাকে হাসপাতালে নিয়ে এসেছিল তাকে তো বলার দরকার ছিল, না হলে তো আমাকে খুঁজবে। আচ্ছা, ওই লোক থাকে কোথায়? ওখানে চলো। আচ্ছা চলেন। একদম আন্টি আর আঙ্কেল বলবি না। আচ্ছা বলবো না, আব্বু আম্মু বলবো। গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর মামার দোকানের সামনে এসে গাড়ি থামলো। আমি গাড়ি থেকে আস্তে আস্তে নামলাম। মামা আমাকে দেখে আমার কাছে এলো, এসে বলল, কি রে তুই এখানে কিভাবে এলি? কে নিয়ে এলো? আমরা নিয়ে এসেছি। এখনো টাকা জমা দিতে পারিনি, তাই ওকে বের করে দিলেন। তা না, বিল আমি পেমেন্ট করে দিয়েছি। আকাশ আপনার সাথে দেখা করবে তাই নিয়ে এলো। তুই কি করতে এলি? আমাকে খবর দিলে আমি চলে যেতাম। মামা তেমন কিছু না, আমি আমার একটা পরিবার পেয়ে গেছি। আজ থেকে এনাদের বাসায় থাকবো। আজ থেকে এটা আমার আব্বু, ইনি আমার আব্বু, ইনি আমার আম্মু। মাশাল্লাহ, অনেক ভালো তো। তাহলে তো তোর সব কষ্ট দূর হয়ে গেল। মামা, আল্লাহ এতদিনে মনে হয় আমার সব কষ্ট দূর করে দিল। আমাকে আবার ভুলে যাবি না তো? মামা কি যে বলো না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। শরীরটা কেমন কাঁপতে লাগলো। তখন মাইয়াপু ধরে নিল আর বলল, আর দাঁড়িয়ে থাকতে হবে না, চল। চলো। আবার গাড়িতে উঠে পড়লাম। তারপর গাড়ি একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আব্বু মানে আঙ্কেল নেমে গেল এবং কিছুক্ষণ পর কয়েকটি ব্যাগ হাতে নিয়ে গাড়িতে এলো। কিছুক্ষণ পর একটা বাসার সামনে এলাম। বাসাটা অনেক সুন্দর এবং বড়। এটা কি তোমাদের বাসা? তোমাদের মানে? বল আমাদের ভাষা। হলো একটা। হলো একটা না, তোকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদেরই বলবো। আব্বু আম্মু হাসে। তারপর আব্বু আমাকে ধরে নিয়ে এলো। তারপর একটা রুমে নিয়ে এলো। আজ থেকে এটা তোর রুম। তোমার কোনটা? পাশেরটা আমার। আজও কি হাসপাতালে যাওয়া নাকি? না, এই সপ্তাহে আর না। ও আচ্ছা তুই বিশ্রাম নে, আমি একটু পরে আসছি। ওকে। মাইয়াপু চলে গেল। আমি চুপচাপ শুয়ে থাকলাম। একটু পরে আম্মু এলো, এসে বলল, আকাশ ওঠ, স্যুপটা খেয়ে নে। আমি ভাবতেই পারিনি এই কয়েক ঘন্টার ভিতরে এমনভাবে মানিয়ে নেব বা ওনারা মানিয়ে নেবেন। আম্মু আমাকে ধরে ওঠালো। তারপর বলল, আমি খাইয়ে দিচ্ছি। আমি কিছু না বলে খেতে লাগলাম। পাগল, এমনভাবে কান্না করছিস কেন? খুশিতে আম্মু। তুই আমাকে আম্মু বললি? আম্মু সোপ রেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আজ এগুলো কষ্টের কান্না না, সব সুখের কান্না। মা ছেলের কান্নার পর্ব শেষ হলো? হবে না কেন? আম্মু আবার আমাকে খাইয়ে দিতে লাগলো। তখন আপু বলল, তুই আমার আদরের ভাগ বসিয়ে দিয়েছিস। পরের দিন কলেজে। এই ভিখারি বাচ্চা আসছে না কেন রে? আমি কিভাবে বলবো? সেদিন মরিচ খাইয়েছিস, তাতে মনে হয় আসছে আর যাচ্ছে। হতে পারে, আর ভুলেও আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। ওকে তো কলেজ ছাড়া করবোই আমি। আজ যদি কলেজে আসে তাহলে 2 দিনের শাস্তি একদিনেই দিব। পরের দিন বিকেলে আপুকে বললাম, আপু আমার সাথে একটু বসতে যাবে? কেন? আমার বই খাতাগুলো নিয়ে আসতাম। চল, গাড়ি নিয়ে যাবি না রিক্সায়? তুমি কিসে যাবে? তুই এখনো খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠিসনি, গাড়িতেই চল। আচ্ছা চলো। তারপর বসির কাছে চলে এলাম। এখন নামো, আর গাড়িতে যাওয়া যাবে না। তারপর 3 মিনিট হেঁটে আমার বাড়ির কাছে চলে এলাম। আমার থাকা জায়গা দেখে আপু বলল, তুই এখানে থাকতি? এই রে, চাবি তো আমার কাছে নেই, মা আমার কাছে আছে। তোর এই মামার বাসা এখান থেকে কত দূরে? আবার রাস্তার পাশে যাওয়া লাগবে, ওখানে ওনার দোকান আছে। তাহলে আর দাঁড়িয়ে কেন, চল। আমার আপু হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এসে মামার কাছে এসে চাবি নিয়ে এসে বই খাতা নিয়ে গাড়ির কাছে এলাম। এগুলো দেখে বললাম, তুমি গাড়িতে বসে থাকো, আমি মামার কাছ থেকে আসি। আমিও যাব। চলো তাহলে। মামার কাছে এসে চাবি দিয়ে বললাম, মামা এই নাও বাড়ির চাবি, যদি কোনো হিতিমকে পাও তবে তাকে দিয়ে দিও। আমার সব কিছু ওখানেই থাকলো। আল্লাহ আমাকে
একটা পরিবার দিয়েছে। আমার আর কিছুই লাগবে না। যদি কাউকে পাও তাহলে ওগুলো ওকে দিয়ে দিবা। কিছু খেয়ে যা। কি খাবো? তুই যা খাবি। তুমি যা খাবে তাই খাবো। আচ্ছা, দুধ চা নিয়ে আসো, তাহলেই হবে। আপু বসো। আমি আর আপু বসে পড়লাম। মামা 2 কাপ দুধ চা এবং টোস্ট বিস্কুট দিল। ওগুলো খেয়ে মামার সাথে একটু কথা বলে বাসায় চলে এলাম। রাতে খাচ্ছি, তখন আব্বু বলল, তাড়াতাড়ি বাইক চালানো শিখতে হবে তো। কেন আব্বু? পারে আমি আমার ছেলেকে বাইক নিয়ে দেব না? আব্বুর কথা শুনে আব্বুর দিকে তাকালাম। এমন ভাবে দেখার কি আছে? কিছু না, খাওয়া দাওয়া শেষ হলো। আব্বুরও খাওয়া শেষ হলো। একটু বসে থাক, আমি আসছি। আব্বু রুমে চলে গেল। তারপর হাতে একটা বক্স নিয়ে আমার কাছে এলো। এই নে তোর ফোন। আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। সত্যি, যখন ওপরওয়ালা দেয় না তখন বেশি করে দেয়, যা কল্পনার বাইরে। যেমন আমি কল্পনাতে ভাবিনি এমন একটা পরিবার পাবো। আচ্ছা হয়েছে, এখন ফোনটা দেখ পছন্দ হয় কি না। আপনি যখন দিয়েছেন তখন পছন্দ না করার কি আছে? তাও ফোনটা দেখ। আচ্ছা, আমি বক্স খুলে দেখি। অনেক বড় একটা স্মার্টফোন। ফোন দেখে বোঝা যাচ্ছে 20,000 টাকার নিচে নেই, হয়তো তার থেকে বেশি হবে। ফোন তো অনেক দামি মনে হচ্ছে। তো কি হয়েছে? তেমন কিছু হয়নি। আমি রুমে গেলাম। আল্লাহ হাফেজ। রুমে চলে এলাম। এমা, আমি তো ফোন টিপতেই পারি না। যাই, আপুর কাছে যাই। আপুর রুমের কাছে গিয়ে বললাম, আপু আসবো? আয়। আমি ভেতরে গেলাম। তারপর বললাম, আপু তো ফোন দিল, কিন্তু আমি তো ফোনের কিছুই বুঝি না। আচ্ছা দে, আমি শিখিয়ে দিচ্ছি। তাই তো এলাম। তারপর মাহিয়া আপুর কাছে কিছুক্ষণ ফোন টেপা শিখলাম। এখন তো পারবি। না পারলে তুমি তো আছোই। না পারার কিছু নেই, টিপতে থাক, সব কিছুই শিখে যাবি। আর গিয়ে ঘুমিয়ে পড়, একদম মোবাইলে ফোন টিপবি না। আল্লাহ হাফেজ। আপুর রুম থেকে এসে একটু ফোন টেপার চেষ্টা করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে। আজ কলেজে যাবি নাকি? পড়া মিস হয়ে যাচ্ছে। আমিও তোর সাথে তোর কলেজে যাব, তারপর আমার কলেজে যাব। আচ্ছা। আম্মু আবার খাবার দিল। আমরা সবাই গল্প করতে করতে খাবার খেলাম। একটু পরে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখন আপু এলো, এসে বলল, দাঁড়া, আমি তোকে পোশাক চয়েস করে দিচ্ছি। আচ্ছা দাও। মাই আপু আমাকে পোশাক চয়েস করে দিল। তারপর বলল, তুই রেডি হয়ে নে, আমিও রেডি হয়ে নি। আপু চলে গেল। আমি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এলাম। এভাবে যাবি? তো আর কিভাবে যাব? আপু এলো। তখন আম্মু আপুকে বলল, দেখ তোর ভাইকে কেমন খ্যাত মার্কা গেট আপ নিয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি ওকে হিরো মার্কা গেট আপ নিয়ে দিচ্ছি। আজ তোমার ছেলেকে দেখলে কত মেয়ে যে ক্রাশ খাবে তার ঠিক নেই। কি যে বলো না, আমি এমনভাবে ঠিক আছে। তুই এভাবে ঠিক নস। আম্মু চিড়িটা দাও। আম্মু চিরুনি এনে দিল। তখন আপু চুল ঠিক করে দিল আর বলল, সেলুনে গিয়ে চুল ঠিক করে নিতে হবে। তারপর গাড়ির কাছে এসে গাড়িতে উঠে পড়লাম। আপু ড্রাইভ করতে লাগলো। 15 মিনিট পর কলেজে চলে এলাম। আমি গাড়ি থেকে নেমে গেলাম। আপুও নামলো। ইরা, কলেজ গেটের দিকে একবার তাকিয়ে দেখ। আরে ওই খ্যাতটা না? ওই তো মনে হচ্ছে। পাশের ওই মেয়েটাকে। আমি কিভাবে বলবো? চল, ওকে কয়েকদিন ধরে শাস্তি অপমান করা হয়নি। চল মজা নেওয়া যাক। আমি হাঁটছি, তখন ইরা আর নিধি এলো। ইরা বলল, কিরে ভিখারি, এই পোশাক পেলি কোথায়? তোর তো কেনার সাধ্য নেই নিশ্চয়ই। কোথাও থেকে তুই চুরি করেছিস, তাই না? আর এই কয়েকদিন আসিসনি কেন? তোকে কয়েকদিন থাপ্পড় মারিনি, তাই হাতটা না কেমন যেন করছে। আর এটা তোর গার্লফ্রেন্ড নাকি? আপু এর পাল্লায় একদম পড়িয়েন না, এর কিছু নেই, একদম ফাঁকা। এটা আমার বয়ফ্রেন্ড না, এটা আমার ছোট ভাই। ইরা গালে হাত দিয়ে আমার দিকে আর আপুর দিকে তাকাচ্ছে। আমি মিটমিট করে হাসছি। ও তো এতিম, ওর বোন আসবে কোথা থেকে? এতিম মানে? কেন তুই জানিস না ও এতিম? ওর মা বাবা কেউ নেই, কিন্তু হঠাৎ কোথা থেকে ওর বোন এলো বুঝলাম না। আপু, এদের ড্রামা শুনে কাজ নেই। তুমি আবার কলেজে যাবে? চল। ওখান থেকে প্রিন্সিপাল স্যারের রুমে এলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসসালামু আলাইকুম। ইয়াস। ভিতরে গেলাম। তখন আপু বলল, স্যার, শুনলাম এখানে নাকি গরিব ছাত্রদের উপর বিভিন্ন ধরনের টর্চার করা হয়। ঠিক বুঝলাম না। আমাকে চিনেন? না, কে তুমি? এখানে ম্যাজিস্ট্রেটকে নিশ্চয়ই চিনেন, আমি ওনার মেয়ে। আমি লক্ষ্য করলাম প্রিন্সিপাল স্যারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গেছে। আপু আবার বলল, এটা আমার ছোট ভাই। এর সাথে কি হয়েছে জানেন? ইরা নামের একটি মেয়ে ওর এমন অবস্থা করেছিল যে মরার মতো হয়ে গিয়েছিল। আবু যদি বিষয়টা জানে তবে আপনার এবং
আপনার কলেজের কি হবে আল্লাহই জানে। মেয়েটাকে ডেকে পাঠান। আপু, তুমি এগুলো করার জন্য আসবে জানলে তোমার সাথে আসতামই না। এখন চলো, তুমি কলেজে যাবে না? তুই চুপ থাক। কি হলো স্যার ডাকেন? হুম। একে বলে পাওয়ার। প্রিন্সিপালের স্যারের তো অবস্থা খারাপ। প্রিন্সিপাল স্যার একটা পিয়নকে দিয়ে ইরাকে ডেকে পাঠালো। একটু পর ইরা এলো। ইরা, তুমি আকাশের সাথে কি কি করছো? এরা চুপ করে আছে। স্যার এবার ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন? স্যার এগুলো বাদ দেন। আপু চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে। তুই এখানে থাকবি না। স্যার আগে টিসি দেওয়ার ব্যবস্থা করেন। আপু প্লিজ চলো। এইবারের মতো যাচ্ছি। এরপরেই যদি কিছু হয় তখন আমি না আব্বুকে পাঠাবো। সেটা আমার ভাইয়ের ক্ষেত্রে হোক বা অন্য কোনো নিম্নবৃত্তির স্টুডেন্টের ক্ষেত্রে হোক আপনি বুঝতে পারছেন আব্বু এলে কি হতে পারে। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এলাম। তখন আপু বলল, সব জায়গায় ভেজা বেড়াল হয়ে থাকলে এই পৃথিবীতে টিকে থাকতে পারবি না। আমার তো মনে হয় এটা আমার থেকে তুই ভালো চিনিস। এখন যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি, আল্লাহ হাফেজ। দুপুরে আবার চলে যাস না, আমি কিন্তু নিতে আসবো। ওকে মাই ডিয়ার আপ্পি। মাহি আপু চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। ক্লাসের সবাই আমার দিকে ভো দেখার মতো তাকিয়ে আছে। আমি আগে যেখানে বসতাম সেখানে এসে বসে পড়লাম। একটু পরে স্যার এসে বলল, আকাশ, তুমি এই কয়েকদিনে আসোনি কেন? অসুস্থ ছিলাম স্যার, তাই আসতে পারিনি। তোমার হঠাৎ এমন পরিবর্তন কিভাবে বুঝলাম না। আল্লাহ করিয়েছেন। ওটাতে আমিও বুঝতে পারছি, কিন্তু আগে পোশাক পরে আসতে একরকম আর এখন আরেক রকম হয়ে আসছো। স্যার আমি এতিম, এটা ক্লাসে কম বেশি সবাই জানে, কিন্তু এখন আর আমি এতিম না। আমি এখন একটা পরিবার পেয়েছি। ওনারা আমাকে এমন পরিবর্তন করেছেন। ও তাহলে তো ভালোই। জি স্যার। তারপর স্যার ক্লাস করাতে লাগলেন। টেবিলের সময় বসে বসে পড়ছি। তখন ইরা আর নিধি আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওদের দিকে খেয়াল না করে পড়তে থাকলাম। সরি। ইরার মুখে সরি শুনে মনে মনে হাসলাম। কি হলো, কথা বলো। কিছুক্ষণের ভিতর এত চেঞ্জের আবার কি হলো? নিশ্চিত সরি বলার পেছনে কোনো রহস্য আছে। সত্যি আমি অনেক অনেক সরি। আমি উঠে বাইরে চলে এলাম। তখন নিধি ইরাকে বলল, তোর আবার কি হলো? ওই খ্যাতকে সরি বলছিস কেন? হঠাৎ করেই মনে হলো আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। ওগুলোকে কি অন্যায় বলে? তুই চুপ কর, তোর উস্কানিতে আমি ওর সাথে এমন করেছি। এসব তো সব দোষ আমারই, তুই কিছুই করিসনি, তুই তো ফেরেস্তা। দুজন দুদিকে রাগারাগি করে চলে গেল। যখন ক্লাস শুরু হলো তখন ক্লাসে এলাম। তারপর বাকি ক্লাসগুলো শেষ হলো। ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বেরিয়ে আপুর জন্য গেটের কাছে দাঁড়ালাম। তখন ইরা এলো, এসে বলল, সত্যি সরি, প্লিজ ক্ষমা করে দাও। আমাকে আর হাসায়েন না তো। আপনার সরি বলা দেখে আমার অনেক হাসি পাচ্ছে। তুমি হাসো না হয় কান্না করো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। তখনই আপু এলো, তাই গাড়িতে উঠে পড়লাম। মেয়েটা তোকে কিছু বলেছিল? হঠাৎ কি হয়েছে কে জানে, আমাকে সরি বলছে। ও, তুই কি ক্ষমা করে দিলি? জানি না ওকে কোনোদিন ক্ষমা করবো কিনা। আপু সেলুনের সামনে এসে গাড়ি দাঁড় করালো। এখানে গাড়ি দাঁড় করালে কেন? তোর চুলের অবস্থা কি করে রেখেছিস দেখছিস? এটা ঠিক করতে হবে না? চুল তো ঠিকই আছে। কিছু ঠিক নেই, গাড়ি থেকে নাম। আপুর কথা মতো গাড়ি থেকে নেমে সেলুনের ভিতরে গিয়ে চুল ঠিক করলাম। তারপর বাসায় চলে এলাম রাতে। ছেলেকে তো দেখতে নায়ক নায়ক লাগছে। আমার মতো একটা বোন থাকলে সব ছোট ভাইকেই হিরে হলো লাগবে। হয়েছে, আর নিজের নামে ঢাক পেটাতে হবে না। তুই কি বললি? আমি কিছু বলিনি, তুমি কিছু শোনোনি। আব্বু আমাকে জিজ্ঞেস করো, তারাও কিছু শোনেনি। আর আমি তোকে তো খাবার সময় এত কথা বলতে হয় না। তুমি ডাক্তারি পড়েও জানো না? তাহলে কি পড়েছো বুঝলাম না। আব্বু আম্মু আমার কথা শুনে হাসছে, আর আপু তো রেগে আগুন। আম্মু বরফ দাও তো, আপুর মাথায় দিয়ে ঠান্ডা করি। কুত্তা, তোকে তো হয়েছে, এখন সবাই চুপচাপ খা। আগামীকাল থেকে বাইক চালানো শিখতে হবে। আমাকে বলছেন? তোকে তাড়াতাড়ি চালানো শিখতে হবে, আর আগামীকাল থেকে ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং সেন্টারে যেতে হবে। এত তাড়াতাড়ি? আর বাইক চালানো শেখার জন্য ট্রেনিং সেন্টারে যেতে হবে? গেলে তো সমস্যা কোথায়? এত করে বলছো, তখন ঠিক আছে যাব। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গাছের নিচে বসে আছি। তখন রাফি এলো, এসে বলল, ফ্রেন্ড? রাফির দিকে তাকালাম, কিছু বললাম না। কি হলো? ফ্রেন্ড বললাম তো। সরি, ফ্রেন্ড হতে পারবো না। কেন? এমনিতেই। সরি, আগে খারাপ ব্যবহার করার জন্য। প্রয়োজন নেই, আমি কিছু মনে করিনি।
চল ফ্রেন্ড হতে সমস্যা কোথায়? এমনিতেই হব না। ভালো স্টুডেন্ট তাই ভাব দেখাচ্ছিস? আমি কখন বললাম আমি ভালো স্টুডেন্ট তাই ভাব দেখাচ্ছি? তোকে দেখে তো তাই মনে হচ্ছে। আমার মতো খ্যাতির সাথে ফ্রেন্ডশিপ করতে আসার কারণ বুঝতে পারলাম না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও, যখন বলেছো ভুল বুঝতে পেরেছি তখন ক্ষমা করে দেওয়া উত্তম। ওকে ফ্রেন্ডস। আজকে আকাশকে দেখে ক্রাশ খেয়েছি। আমি বসে আছি, তখন ইরা এলো, এসে বলল, সরি বলছি তো, ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কিছু বললাম না, উঠে চলে আসতে লাগলাম। তখন এরা আমার হাত ধরলো। হাত ছাড়েন। ক্ষমা করে দাও। মাপ করব? তা আবার আপনাকে? আপনি আমার হৃদয়ে আঘাত করেছেন। আপনি আমার সাথে যা যা করেছেন তা কোনোদিনও ভুলবো না। আমি হাত ছাড়িয়ে চলে এলাম। এরা ওখানেই দাঁড়িয়ে থাকলো। আমি তো ক্ষমা নিয়েই ছাড়বো যেভাবেই হোক। ক্লাসে চলে এলাম, এসে শেষ দিকে বসে পড়লাম। ইরা ক্লাসে এলো। ইরাও যেখানে বসে সেখানে না বসে আমার কাছে এসে আমি যে বেঞ্চে বসে আছি ওখানে ব্যাগ রাখলো। আপনি এখানে এলেন কেন? এই বেঞ্চে বসতে ইচ্ছে হলো তাই। এতে তোমার কোনো সমস্যা? আমি এখান থেকে অন্য জায়গায় বসবো তো সেই সুযোগ নেই, কারণ এই ব্রেঞ্চ ছাড়া আর কোনো ব্রেঞ্চ ফাঁকা নেই। আমি একেবারে শেষে বসলাম। এরা আমার দিকে চাপতে আছে। এরা একেবারে আমার পাশে এসে বসলো। ওই থেকে এত ফাঁকা রেখে আপনি এই দিকে চেপে আসেন কেন? আমি তো কোনো ফাঁকা দেখতে পাচ্ছি না। আপনি আপনার জায়গা যান। আমাকে জান বললাম? আমি জান বলি নাই, জান বলেছি। আপনি যাবেন প্লিজ। আমি যাচ্ছি না, আমি এখানেই থাকবো। আপনার কি ক্ষতি করেছি বলবেন? আপনি আমার সাথে সেই প্রথম থেকে এমন কেন করছেন? আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? না, তুমি চাইলে সারাজীবন জ্বালিয়ে মারবো। আমি আর কিছু বললাম না। স্যার এলো, তাই সবাই উঠে সালাম দিলাম, তারপর বসে পড়লাম। এরা আমার পাশে বসে আছে দেখে স্যার বললেন, ইরা, তুমি এখানে বসে আছো কেন? আকাশের কাছে পড়া বুঝিয়ে চাচ্ছিলাম, কিন্তু বুঝিয়ে দিচ্ছে না। স্যার আপনি একটু বলুন না বুঝিয়ে দিতে। আকাশ, তুমি বুঝিয়ে দিচ্ছ না কেন? স্যার ইরা আসলে... স্যার বলেন না। আকাশ, তুমি ইরাকে পড়া বুঝিয়ে দিবা। আমি বোকার মতো মাথা নাড়লাম। এখন তোমার জায়গা যাও। ক্লাস শেষে যাব। স্যার আর কিছু বললো না, ক্লাস করাতে লাগলো। আর এদিকে ইরা আমাকে জ্বালাতে লাগলো। ইচ্ছে করছে একটা থাপ্পড় দিই, অসহ্য একটা। স্যার ক্লাস শেষ করে চলে গেলেন। আপনি এবার যাবেন? আজ থেকে এখানে বসবো, কোনো সমস্যা? চুপ করে থাকলাম। টিফিনের সময় তাড়াহুড়ো করে ক্লাস থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। এসে একটা জায়গায় বসলাম। রাফি এলো, তখন রাফিকে বললাম, তোর পাশে বসতে নিবি? একটা ব্রাঞ্চে 4 জন বসলে লেখালেখি করতে কষ্ট হবে তো। কোনোভাবে ম্যানেজ কর না প্লিজ। আমি আর ইরা যারা সহ্য করতে পারছি না, সবসময় বিরক্ত করছে। আমরা পাই না যে কোনো মেয়ে পাশে বসুক, আর তোর পাশে বসেছে তুই তো বসাচ্ছিস না। মজা বাদ দিয়ে কোনো উপায় থাকলে বল। আমার কোনো উপায় জানা নেই। আচ্ছা এখন না হয় বসিস, আর কোনো লেখালেখি করতে হবে না, সব লেকচারের ক্লাস আছে। ক্যান্টিনে চল। আমি যাব না, তুই যা। কেন? এমনিতেই। আবার ইরা এসে বসে পড়লাম। ছেলেদের পাশে বসতে লজ্জা করে না? না। লুচুদের আবার লজ্জা থাকবে কি করে? ইরা আমার কথা শুনে আমার থেকে পুরো কোচকে তাকালো। কি? আমি লুচু? আমি যেহেতু লুচু, তাহলে আজ থেকে তুই আমার লুচ্চামি দেখবি। অসহ্য। আমি উঠে পড়লাম। বলছিলি না ক্যান্টিনে যাবি? চল ক্যান্টিনে। উঠে ক্যান্টিনে চলে এলাম। পেছনে পেছনে ইরাও এলো। আবার ক্যান্টিন থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। ইরাও এলো। ধ্যাত, কলেজেই থাকবো না। ক্লাস শেষ করে এসে ব্যাগ নিয়ে বাইরে চলে এলাম। কোথায় যাবে? আপনাকে বলতে হবে। পাশ কাটিয়ে চলে এলাম। এসে আপুকে ফোন দিলাম। একটু পর আপু ফোন ব্যাক করলো। এই সময় ফোন দিলি যে, কোনো সমস্যা হয়েছে? আমি বাসায় চলে গেলাম, তুমি বাসায় চলে যেও। ওকে। ফোন কেটে একটা রিক্সা ডাক দিলাম। তারপর রিক্সায় উঠে পড়লাম। রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। হঠাৎ লক্ষ্য করলাম দ্রুত গতিতে একটা গাড়ি আমাদের দিকে ছুটে আসে। মামা তাড়াতাড়ি রিক্সা থামান। রিক্সাওয়ালা তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে গেল। আমি নামার সুযোগ পেলাম না। নামার আগেই গাড়িটা এসে ধাক্কা দিয়ে দিল। আমি কিছু দূরে গিয়ে পড়লাম। রোডের উপর পড়ায় আমার কপাল ফেটে গেল। আবার পেছন থেকে একটা পিক আপ আসে। বুঝতে পারছি আজ আমার পৃথিবীতে শেষ দিন। তাও সরে গেলাম, প্রায় সরে গেলাম, কিন্তু পায়ের উপর দিয়ে একটা চাকা চলে গেল। আমি ব্যথায় চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আব্বু আম্মু বসে আছে। সবার চোখ লাল হয়ে আছে। বুঝতে পেরেছি সবাই অনেক কান্না করেছে। আমি উঠতে গেলাম কিন্তু পারলাম না। পায়ে ব্যথা শুরু হলো। আমি একটা পা নাড়াতে পারছি না, কিন্তু আরেকটা পা নাড়াতে পারছি। স্যার, আপনার ছেলের একটা পায়ের হাড় এমনভাবে ভেঙেছে যে ঠিক হওয়া অসম্ভব। ডাক্তার, তাহলে এখন কি করার
তাহলে কি আমার ছেলের পা ঠিক হবে না? পা কেটে ফেলতে হবে আর একটা রোবট পা লাগাতে হবে, তাহলে আগের মতো হাঁটতে পারবে। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। শেষ পর্যন্ত আমার ভাগ্যতে এই ছিল। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন করছো? একটু সুখ দিলেই তো এমনভাবে আবার এক পা কেড়ে নিলা কেন? কোথাও যাওয়া লাগবে? কানাডা চলে যান, ওইখানে সর্বোচ্চ চিকিৎসা পাবেন। ওকে ডাক্তার। তারপর কানাডা এসে একটা রোবোটিক পা লাগিয়ে 1 মাস পর বাসায় এলাম। বাসায় আসা মাত্রই আম্মু এসে আমাকে জোরে ধরে কান্না করে দিল। আম্মু, কান্না করছে কেন? কি থেকে কি হয়ে গেল? আম্মু, তেমন কিছু হয়নি, তুমি কান্না থামাও। যেটুকু ভাগ্যে আছে সেটুকুই হবে। আপু কোথায়? এই তো আমি। এখন চলাচল করতে পারছিস? আগে ভিতরে চল, তারপর কথা বল। আব্বু ধরে আমার রুমে এনে বসালো। তারপর সবার সাথে টুকটাক গল্প করলাম। কবে থেকে চলাচল করতে পারবি? ডাক্তার 2 মাস চলাচল করতে বারণ করেছে। তাহলে আর কি, 2 মাস রুমে চুপচাপ বসে থাক। আমার বইগুলো বিছানায় দাও, যখন মনে হবে তখন ওগুলো পড়বো। আর ফোনটা দাও, মাঝে মধ্যে টিপবো। আর তুমি তো আসোই, তোমার সাথে গল্প করব। তাহলে দেখতে দেখতে 2 মাস পার হয়ে যাবে। তোর ফোন তো ভেঙে গেছে। আচ্ছা, তোকে বই দিচ্ছি। আপু বইগুলো বিছানায় রাখলো। তারপর বলল, তুই বসে থাক, আমি আসছি। ওকে, যাও। আপু বাইরে চলে গেল। তারপর আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু, কাউকে দিয়ে একটা ফোন আনিয়ে দাও। কেন, তোর ফোন কি হয়েছে? আমার জন্য না, আকাশের জন্য। ও তো রুমে থাকতে থাকতে বোরিং হয়ে যাবে। আচ্ছা, এখনই ফোন আনিয়ে নিচ্ছি। একটু পরে আপু আমার রুমে এলো। এসে বলল, তোর জন্য ফোন আনতে বললাম এবং কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হ্যাঁ? একটা মাত্র ভাই, তোর ইচ্ছেগুলো কি অপূর্ণ রাখতে পারি বল? তোমরা আমাকে এত ভালোবাসো? একদম ইমোশনাল হবি না। আচ্ছা, দেখে আসি তোর নতুন ফোন এলো কিনা। আপু আবার বাইরে চলে গেল। একটু পরে ফোন হাতে নিয়ে রুমে এলো। এই নে তোর ফোন। আচ্ছা, আপুর সাথে কিছুক্ষণ গল্প করতে লাগলাম। রাতে শুয়ে আছি আর ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছি। ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। ও ফ্রেশ হবি? আপু আমাকে ধরে নামালো। তারপর আপুর সাথে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। দাঁড়া, নাস্তা নিয়ে আসছি। আপু আমার জন্য নাস্তা নিয়ে এলো। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিলাম। এমনভাবে দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। আজ ভাবছি কলেজে যাব। আপু, তোমার রেডি হওয়া শেষ হলো? আপু রুম থেকে বেরিয়ে এসে বলল, চল। সাবধানে যাবি। মাম্মু। তারপর বাইরে এসে গাড়িতে উঠে পড়লাম। তারপর একটু পরে কলেজে চলে এলাম। সাবধানে যা। স্টিকটা দাও। আপু আমাকে স্টিক দিল। আমি আস্তে আস্তে কলেজের ভেতরে এলাম। আপু চলে গেল। আমাকে দেখে ইরা আমার কাছে এলো। এসে বলল, এতদিন কোথায় ছিলাম, আসনি কেন? রাফিও এলো। তোর হাতে স্টিক কেন? আর এই 3 মাস কোথায় ছিলি? এক জায়গায় বসে, তারপর না হয় বলি। একটা গাছের নিচে এসে বসলাম। তখন রাফি বলল, যেদিন তাড়াতাড়ি চলে গেলি তারপর আর তোর কুছ নেই। আর আজ কলেজ এলি? আমি প্যান উঠিয়ে বললাম, এই দেখো। এটা কি? আমার পা, কিন্তু রোবটিক। কি হয়েছে ভালো করে বলবি? তারপর ওদের সব কিছু বললাম। রাফি আর ইরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন? এত কিছু হয়ে গেছে তাও তুই জানাসনি? তোর নাম্বার থাকলে তো তোকে জানাবো। আচ্ছা বল, কেমন আছিস? ভালো। এরা তুমি চুপ করে আছো কেন? আমি কি বলবো, আমার সাথে তো কথাই বলে না। আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। ক্লাসের সময় হলো, তাই উঠে গেলাম। কোথায় যাবি? ক্লাসের সময় হয়ে গেছে, সেই দিকে খেয়াল আছে? তাই তো। আচ্ছা চল তাহলে। ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শুরু হলো। আমি এতদিন না আসার কারণে জিজ্ঞেস করলো, তাই বললাম টিফিনের সময়। হঠাৎ নিধি আমার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, তোমাকে এতদিন অনেক মিস করেছি। নিধির এমন কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। নিধি নাকি আমাকে মিস করেছে। মিস করার কারণটা কি? আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই না বলে থাকতে পারলাম না। বাহ, ভালোই তো। নিধির কাছ থেকে ফুলটা নিলাম। ফুল নেওয়ায় নিধি অনেক খুশি হলো। আমি ফুল নিয়ে নিধির মুখে ছুঁড়ে মারলাম। আমার সাথে তোরা কি করেছিস ওগুলো কি ভুলে গেছিস? ও, তোদের তো আবার মন পাথরের মতো, তোরা ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলবো না। ক্ষমা করে দেওয়া যায় না? ক্ষমা? তা আবার তোদের কোনোদিনও ক্ষমা করব না। ওখান থেকে বাইরে চলে এলাম। এসে একটা গাছের নিচে এসে বসলাম। ইরা আর রাফি এলো। ক্ষমা করে দেওয়া যায় না? ক্ষমা? তা আবার তোদের? মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও মানুষ, আমারও ভুল হয়েছে। হঠাৎ ইরা আমার পা ধরে বসলো।
করছেনটা কি? ছাড়েন। ক্ষমা না করলে ছাড়বো না। ছাড়েন বলছি, অনেক স্টুডেন্টরাই দেখছে। দেখো, ক্ষমা না করলে ছাড়বো না। কি বলবো বুঝতে পারছি না। কিছুক্ষণ ভেবে বললাম, ক্ষমা করতে পারি, একটা শর্তে। ক্ষমা করতেও শর্ত? আচ্ছা বলো। আগে পা ছেড়ে ওঠেন, তারপর বলবো। আগে বলো, তারপর উঠবো। আমার সামনে আর কোনোদিনও আসতে পারবেন না। না, হবে না, আমি এই শর্ত মানতে পারবো না। কিন্তু ক্ষমা করতে হবে, না ক্ষমা করলে এমনভাবে পা ধরে বসে থাকবো। এ কোন বিপদ? আচ্ছা ক্ষমা করলাম, এবার ওঠেন। এরা উঠলো, তারপর বলল, সত্যি? তাহলে ফ্রেন্ডস? ফ্রেন্ড কেন? তাহলে কি বুঝবো, ক্ষমা করনি? ওকে, ফ্রেন্ড। তারপর ওদের সাথে কথা বলতে লাগলাম। একটু পরে ক্লাসের সময় হলো, তাই উঠে ক্লাসে চলে এলাম। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। আমি, রাফি, ইরা তিনজনে ভালো রেজাল্ট করেছি এবং ভার্সিটিতে চান্সও পেয়েছি। আজ ভার্সিটির প্রথম দিন, তিনজনে একসাথে হাঁটছি। তখন রাফি বলল, আজ কত ভালো যে লাগছে, তোকে কিভাবে বলবো। আমারও অনেক ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে সুন্দর সুন্দর ময়দা সুন্দরী দেখে। তুই কি বললি? আমি থাকতে তুই অন্য মেয়ের দিকে নজর দিবি? তোর দিকে দেখে কোনো লাভ নেই, আজ একটা পটাতেই হবে। ইরার কিছু না বলে চলে গেল। কিরে রাফি, ইরার আবার কি হলো? আমি কিভাবে বলবো, ওর কথা বাদ দে। একটা জায়গায় বসলাম। একটু পরে ইরা এলো, এসে বলল, কত খুঁজে বেড়াচ্ছি আর তোরা এখানে বসে আছিস? তখন ওভাবে চলে গেলি কেন? এমনিতেই। ও, বসে তিনজন গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরে ক্লাসে এলাম। একটু পরে স্যার এলো। স্যার এসে বলল, আকাশ এখানে এসো। স্যারের হঠাৎ এমনভাবে ডাকাতে বেশ অবাক হলাম। কি হলো, এসো। জি স্যার। আমি উঠে সামনে গেলাম। তখন স্যার বলল, একে চিনো? কয়েকজন ছাড়া সবাই না বলল। স্যার কি বলতে চাইছি কিছুই বুঝতে পারছি না। স্যার আবারও বলল, এ হচ্ছে আকাশ, আমাদের ম্যাজিস্ট্রেটের ছেলে। লেখাপড়ায় অনেক ব্রিলিয়েন্ট, জেলার ভিতরে ফার্স্ট হয়েছে। কত ব্রিলিয়েন্ট তোমরা বুঝতেই পারছো। বাইরের দেশে পড়তে না গিয়ে আমাদের ভার্সিটিতে পড়ছে, এটা আমাদের ভাগ্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে রোড অ্যাক্সিডেন্টে একটা পা হারিয়েছে। স্যারের কথা শুনে আমি অবাক হলাম, কারণ আজ প্রথম দিন স্যার সবার সাথে পরিচিত না হয়ে আমার সাথে পরিচয় করে দিয়েছেন। নিশ্চয়ই আপু স্যারকে বলেছে যেন আমার সাথে সবার পরিচয় করে দেন। আপুও না। তারপর স্যার পরিচয় করে দিলেন। এবার যাও। আমি আমার সিটে চলে এলাম। তারপর স্যার সবার সাথে পরিচয় নিতে লাগলেন। প্রথম দিন, বুঝতেই তো পারছেন কেমন হবে। বসে আছে, তখন কয়েকজন এলো। তোর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আসছে, ভালো করে ফ্রেন্ডশিপ কর। তুই আজ এমন কেন করছিস বুঝতে পারছি না। ওরা এসে ফ্রেন্ডশিপ করলো, আমিও করলাম। না করলে আবার বলবে অ্যাটিটিউড দেখাচ্ছে। কিছুক্ষণ থেকে বাসা চলে এলাম। আম্মু, আপু কোথায়? এখনো হাসপাতাল থেকে আসেনি। কেন, কি হয়েছে? কি দরকার ছিল স্যারকে দিয়ে ওভাবে সবার সাথে পরিচয় করে দিতে বলার জন্য? ভালোই তো করেছে। ধ্যাত, এগুলো ভাল লাগে না। ওখান থেকে রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে খাচ্ছি, তখন আব্বু বলল, ছেলের তো বিয়ের প্রস্তাব এসেছে। আব্বুর কথা শুনে আব্বুর দিকে ভুরু কুঁচকে তাকালাম। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। মেয়েটা দেখতে কেমন? দেখতে অনেক সুন্দর। স্বয়ং মেয়ের আব্বু আমার কাছে এসেছিল। আমি চুপচাপ খাচ্ছি আর সবার কথা শুনছি। বলো কি? বুঝলাম যে বাসার সবাই আলোচনা করি, তারপর মেয়েটার পিকো আছে। কোথায় দেখি? আব্বু মাহি আপুকে ফোন দিল। মাহি আপু ফোন দেখে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার আপুর দিকে। এই মেয়েটা? এটাই তো ইরা, আকাশের ফ্রেন্ড। আপুর কথা শুনে আপুর দিকে অবাক হয়ে তাকালাম। আপু কি বলছে এসব? তাই নাকি? ছবিটা ছবি। আপু আম্মুকে পিক দেখালো। আম্মু পিক দেখে বলল, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমারও অনেক পছন্দ হয়েছে। আমারও অনেক ভালো লেগেছে। এখন ছেলে কি বলে শোনো। আব্বু আম্মু আমার দিকে তাকালো। কি হলো, তোমরা এমন ভাবে দেখছো কেন? তোর মুখ থেকে হ্যাঁ না হয় না উত্তর শুনবে। আমি কি বলবো? আচ্ছা, আমাকে সময় দিতে হবে। কয়দিন সময় লাগবে? জানি না। খাওয়া দাওয়া শেষ করে উঠে রুমে চলে এলাম। আব্বু আম্মু মিটমিট করে হাসে। পরের দিন ভার্সিটিতে। হীরা, আমি তোর থেকে এটা আশা করিনি। আমি আবার কি করলাম? আব্বুর কাছে তোর আব্বুকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস কেন? তোকে বিয়ে করবো তাই। আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না, আর তোকে বিয়ে করতে পারবো না। তুই করবি না, তোর ঘাড় করবে। আমি কেমন তুই মনে হয় ভুলে গেছিস। দেখ বোন, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। তাই নাকি? তো মেয়েটা কোথায়? আছে, তোকে বলবো কেন? আমি তোকে বিয়ে করতে পারবো না, মানে পারবো না। প্রয়োজনে তোকে কিডন্যাপ করে বিয়ে করব, কিন্তু তোকে তো আমি বিয়ে করবই। আমার একটা পা নেই। তো কি হয়েছে? তোর একটা পা নেই বলে কি তুই জীবনে বিয়ে করবি না?
না, করব না। ঠিক তো? না, আসলে রাফি একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার ইরা দিকে, তাই বললাম, তোর আবার কি হলো? ভাবছি কেউ যদি এভাবে বলতো আমি তোকে বিয়ে করতে এক পায়ে হতাম আর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতো, তাহলে তো কথাই ছিল না। তোর কষ্ট দেখে কান্না চলে আসছে। আচ্ছা, চিন্তা করিস না, তোর জন্য কোনো বুড়িকে খুঁজে দেব। তুই তাহলে আমাকে বিয়ে করিস? না করেছি তো না। আচ্ছা, তুই আমার কি দেখে বিয়ে করতে চাইলি? আমি যাই দেখে তোকে পছন্দ করি। তুই কি আমাকে বিয়ে করবি? না, তোকে বিয়ে করলে আমার জীবন বাঁশপাতা হয়ে যাবে। সত্যি তুই আমাকে বিয়ে করবি না? না। তুই করবি না, তোর ঘাড় করবে। চল এক্ষুনি কাজী অফিসে যাব, না গেলে তোকে তুলে নিয়ে যাব। ইরা, তোর মাথা কি ঠিক আছে? তুই এসব কি বলছিস? আমি ঠিক আছে এবং সুস্থ আছি। আমাকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? তুই আমার ফ্রেন্ড হয়েই থাক, অন্য কিছু হওয়ার চেষ্টা করিস না। কিন্তু কেন? তোকে বলতে বাধ্য না, তোকে বাদ দিয়ে যাকে বিয়ে করতে বলবে তাকেই করব। 2 বছর আগের কথা এখনো ভুলিসনি, ঠিক না? ক্ষমা করতে পারিসনি? কিছুই না। ক্লাসের দিকে হাঁটতে লাগলাম, তখন ইরা আমার সামনে এসে দাঁড়ালো। এরা চোখ সচল করছে, যে কোনো সময় কেঁদে দিতে পারে। কথা বল, আমাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারিসনি না? সামনে থেকে সর। বল না। কি বলবো, আর তোকে ক্ষমা করে দিয়েছি। তুই মুখে বলছিস, মন থেকে না। এখন সর, ক্লাসের সময় হয়ে গেছে। আগে আমার উত্তর দে, তারপরে সরব। এখন কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। এখনো কিছু করিনি, কিন্তু এখন করব। আমি পাশ কাটিয়ে চলে আসে যাব, তখন এরা আমার হাত ধরে নিল। তোকে আমার হাত ধরার অধিকার কে দিয়েছে? হাত ছাড়। না। হাত তুলতে বাধ্য হব কিন্তু। তুই যা ইচ্ছে কর, আমি তোর হাত ছাড়বো না। ইরা কান্না করে দিল। হাত ছাড় বলছি। ইরা হাত ছেড়ে দিল। আমি আর কিছু না বলে ক্লাসরুমে চলে এলাম। একটু পরে স্যার এলো, কিন্তু ইরা এলো না। কেন এলো না এটা নিয়ে আর ভাবলাম না, ক্লাসে মন দিলাম। পরের দিনে ইরা এলো না, তাই রাফিকে বললাম, ইরা এলো না কেন? কেন আসেনি সেটা তুই ভালো করে জানিস। ও, ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। বিকেলে ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আনোয়ার নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? বাবা একটু আমাদের বাসায় আসবে? আপনি কে? আপনার বাসায় যাব কেন? আমি ইরার আব্বু। এরা কিছুই খাচ্ছে না গতকাল থেকে, শুধু কেঁদে যাচ্ছে। একটু এসো না প্লিজ। ভেবে দেখছি। ফোনটা কেটে দিলাম। তখন আপু বলল, কে ছিল? ইরার আব্বু ছিল, ওদের বাসায় যাওয়ার জন্য বলেছে। কেন? গতকালের কথা তো তোমাকে বলেছি, ওটার জন্য খাওয়া দাওয়া করছে না, শুধু কেঁদে যাচ্ছে। বসে না থেকে যা, মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে। 2 বছর আগের অপমানগুলো পড়তে পারছি না, যখন মনে পড়ে তখন খুব কষ্ট হয়। ওকে ভালোবেসে দেখ, তাহলে দেখবি ওগুলোও ভুলে যাবি। কিন্তু মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। যাবো বলছো? আমি আর কিছু বলবো না। ছাদ থেকে নেমে রুমে চলে এলাম। রুমে এসে গাড়ির চাবি নিয়ে বাইরে এলাম। এসে গাড়ি নিয়ে ইরাদের বাসায় চলে এলাম। কলিং বেল বাজতেই কেউ একজন দরজা খুলে দিল। ইরা ওই রুমে আছে। আঙ্কেলের কথা শুনে ইরা রুমের সামনে এলাম। দরজা খোলা আছে, তাই ভিতরে চলে এসে দেখি ইরা ঘুমাচ্ছে। ইরাকে দেখে মনে হয় না কিছু খায়নি বা কেটেছে, আগে যেমন ছিল তেমনই আছে। ইরা রুমের সোফা আসে, তাই ওখানে বসে পড়লাম। কিছুক্ষণ পর ইরার ঘুম ভাঙলো। এত চোখ ডলাডলি করতে হবে না, আমিই বসে আছি। তুই কখন এলি? এই তো একটু আগে। আমাকে ডাকিসনি কেন? তোর ঘুমে ডিস্টার্ব দিতে চাইনি, তাই। শুনলাম তুই নাকি কিছু খাসনি, শুধু কান্না করছিস, কিন্তু তোকে তো দেখে সেরকম কিছুই মনে হচ্ছে না। তোকে এখানে নিয়ে আসার জন্য বলতেই হলো। সোফা থেকে উঠতে উঠতে বললাম, তার মানে তোর ভালোবাসা মিথ্যা। রুম থেকে যখন বেরিয়ে যাব তখন এরা বিছানা থেকে তাড়াতাড়ি উঠে এসে দরজা লাগিয়ে আমাকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ভালোবাসা আদায় করতে গেলে এমন মিথ্যে কথা বলতেই হয়? ছাড় বলছি। এটা আমার বাসা, এখানে সব কিছু আমার ইচ্ছাই হবে। এখন যদি মেয়েদের মতো চিৎকার করিস, কেউ আসবে না, বুঝলি? তুই আমার দেহ পাবে, কিন্তু মন পাবে না। ছেড়ে দে রাইনি। আচ্ছা, এখন তাহলে দে হয়ে দে, পরে মন নিব। আর না দিলে কিভাবে নিতে হয় তা তো আমি জানি। এরা আমাকে টানতে টানতে বিছানায় গিয়ে ফেলে দিল। হেই, কি করছিস? দেহ দিবি বললি না, ওটাই নিব। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কোনো কিছুই বেশি হচ্ছে না, এখন হবে। তাড়াতাড়ি উঠে বসলাম। ইরা ধাক্কা দিয়ে আবার ফেলে দিল। ইরা, করছিসটা কি? তোর মাথা ঠিক আছে? আমার কিছু ঠিক নেই, তুই খারাপ করে দিয়েছিস। এরা আমার হাত ধরে উঠিয়ে বসালো, তারপর আমার মাথা ধরে শুরু করলো লিপ কিস। শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, আর পুরো শরীর তো কাঁপছে। আমি ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। প্রায় 5-6 মিনিট পর ছেড়ে দিল। আমার তো দম যা অবস্থা। এতক্ষণ ধরে কেউ কিস করে আর একটুর জন্য দম বন্ধ হয়ে যেত। আই লাভ ইউ। লাভ ইউ টু। এরা এবার জড়িয়ে ধরলো। এই ছাড়।
ভালোবাসি যখন বলেছিস তখন আর ছাড়ছি না। সত্যি ভালোবাসি বললি তো, না ফ্রেন্ডশিপ করার জন্য মিথ্যে? সত্যি, মন থেকে। মুয়া। তারপর আর কি, নটে গাছটিও মরালো, আমার গল্প ফুরালো। আমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হলো। যে মাসে 32 তারিখ আছে সেই মাসে। গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমি তো আপনাদের কাছে আপনার জমি আর জায়গা চাচ্ছি না, আমি তো শুধু সাবস্ক্রাইব চাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করেন না কেন বলেন তো?